বাংলার বুকে ঘোড়া চেনম্যান নামের এই সিরিয়াল কিলারের নৃশংসতা আজ থেকে বছর 6 আগে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল। 16 বছরের নাবালিকা থেকে 75 বছরের বৃদ্ধা কেউ রক্ষা পায়নি এই নৃশংস সিরিয়াল কিলারের হাত থেকে। বাড়ির মেয়ে বউদের গলায় চেন দিয়ে শ্বাসরোধ করে খুন করত এই চেনম্যান, আর তারপর সেই মৃতদেহের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো নেক্রোফিলিক এই সিরিয়াল কিলার। এর পাশাপাশি গৃহবধূদের যৌন হেনস্থা থেকে শুরু করে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট। একবার বাড়িতে ঢুকে পড়তে পারলে সব কিছু ছাড়খাড় করে দিত এই চেনম্যান। কিন্তু জানলে চমকে যাবেন যে এই চেনম্যানের বাড়িতে স্ত্রী, 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। এলাকার লোকজন কখনো ভাবতেও পারেনি যে এই শান্ত স্বভাবের এই সংসারী লোকটাই আসলে একজন নেক্রোফিলিক সিরিয়াল কিলার। নমস্কার, আমি সাইনা পারভিন। আজ কথা বলবো সেই চেনম্যানকে নিয়ে, যে অপরাধী নিজে 3 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও 15 জন মহিলাকে তোড় পেয়ে কষ্ট দিয়েছিল। 2013 সাল থেকে 2019 সাল একটানা 7 বছর ধরে বাংলার পুলিশের নাকের ডগায় ঘুরে বেরিয়ে একটার পর একটা খুন এবং ধর্ষণ করে বেরিয়েছিল। তারপর কিভাবে পুলিশের জালে ধরা পড়ল সে, আর কিভাবেই বা জ্যোতিষীর বলা একটা কুসংস্কার মানতে গিয়েই সর্বনাশ হলো এই চেনম্যানের, তাহলে চলুন সে সবটা জেনে নিই আজকের ভিডিওতে। 1982 সালে মুর্শিদাবাদ জেলার এক গ্রামে বাড়ি। চতুর্থ সন্তান হিসেবে জন্ম হলো কামরুজ্জামান সরকারের। কামরুজ্জামানেরা মোট 9 ভাই বোন। কামরুজ্জামানের বয়স যখন মাত্র 13 বছর তখন তার মা মারা যায়। কিছুদিন পরেই তার বাবা দ্বিতীয় বিয়ে করে। কামরুজ্জামানের বাবা কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিয়ে করে কামরুজ্জামানের বাবা। কিন্তু এই সৎ মা আসার পর থেকেই কামরুজ্জামান টের পেল তাদের বাবা আর ভালোবাসছে না। সৎ মায়ের কথাতেই বাবা যেন উঠছে আর বসছে, আবার মাঝে মধ্যে গায়েও হাত তুলছে। এইভাবে জীবনে প্রথম কোনো মহিলার উপর তীব্র ঘৃণা জন্ম নিল কামরুজ্জামানের। এরপর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকে পালালো কামরুজ্জামান। খুব স্বাভাবিকভাবেই পড়াশোনাও লাটে উঠল। কিশোর বয়সে বিভিন্ন ছোটোখাটো কাজ করে পেট চালানোর পর বয়স একটু বাড়তেই ভাঙাচোরা, লোহা, টিন এসব কেনাবেচা ব্যবসা শুরু করে। তারপর কামরুজ্জামান বিয়ে করে, কিন্তু সেই মহিলার থেকেও ভালোবাসা জুটল না কামরুজ্জামানের। ফলে 1 মাসের মধ্যে স্ত্রী ফেরত গেল বাপের বাড়িতে, আর 3 মাসের মাথায় হলো বিবাহ বিচ্ছেদ। এই ঘটনায় মহিলাদের ওপর আরও রাগ বাড়ল কামরুজ্জামানের। এরপর দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীর সঙ্গে সংসার করে 2 ছেলে এবং 1 মেয়ের বাবাও হলো কামরুজ্জামান। কিন্তু তা সত্ত্বেও সে নিজের মাথা থেকে মহিলাদের প্রতি ঘৃণাটা মুছতে পারল না। একটা সময়ের পর সে একের পর এক নৃশংসভাবে হত্যা শুরু করলো, কারণ সে নাকি সব মহিলার মধ্যে নিজের সৎ মা এবং প্রথম স্ত্রীর দেখতে পেত। এক জ্যোতিষী কামরুজ্জামানকে বলেছিল মুর্শিদাবাদ ছেড়ে অন্যত্র পাড়ি দিতে। তাই আজ থেকে বেশ কিছু বছর আগে মুর্শিদাবাদের ভিটেমাটি ছেড়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের নিজের শ্বশুরবাড়ির এলাকায় এসে ঘাঁটি গাড়ে কামরুজ্জামান। 2013 সালের 1 জানুয়ারি কামরুজ্জামানের বছর শুরু হলো এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করে। ওই বছর একই দিনে আরও 2 মহিলাকে খুন করে চেন্নাইতে পালিয়ে যায় কামরুজ্জামান, যেখানে রাজমিস্ত্রির পরিচয় কয়েক মাস গা ঢাকা দিয়ে আবারও বর্ধমান ফিরে আসে। দীর্ঘদিন ধরেই চুরির ঘটনায় জড়িত ছিল কামরুজ্জামান। হুগলির বালুগড়ে চুরির অভিযোগে ধরা পড়ে গণধোলা খেয়েছিল সে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও সেখান থেকেও চম্পট দেয় কামরুজ্জামান। একসময় মুর্শিদাবাদের জঙ্গলিতে চুরির অভিযোগে ধরা পড়ে জেল খেটেছিল সে। অন্য একটি চুরির ঘটনাতেও বহরমপুরের জেলে 3 মাস কাটাতে হয়েছিল কামরুজ্জামানকে। কিন্তু এই সব ঘটনার কিছুতেই জানতো না কামরুজ্জামানের পরিবার অথবা পাড়া প্রতিবেশীরা। সমুদ্রগড়ের পাড়া প্রতিবেশীরা কামরুজ্জামানকে চিনত একজন শান্ত স্বভাবের ভদ্রলোক হিসেবে। কারোর সাথে পাচেও থাকে না, এমনকি কোনোদিন কারোর সঙ্গে গলা তুলে কথাও বলেনি। কামরুজ্জামান সব সময় ভালো জামা কাপড় পরে ফিটফাটে থাকতো এবং ঘন ঘন সিগারেট খাওয়াই ছিল কামরুজ্জামানের নেশা। সকলেই জানতো কামরুজ্জামানের ভাঙাচোরা লোহা, টিন ও প্লাস্টিকের ব্যবসা রয়েছে। এভাবেই বেশ ভালোই চলছিল। কিন্তু 2018 সাল থেকে যেন
আচমকা বেপরোয়া হয়ে ওঠে কামরুজ্জামান। হঠাৎ একটা পর একটা খুন করতে শুরু করে। সে কিন্তু ঠিক কীভাবেই শিকার বাছাই করত কামরুজ্জামান, আর কীভাবেই বা গৃহস্থ বাড়িতে এতটা অনায়াসে ঢুকে পড়তো, সে একবার বলবো এই কাহিনীটাই। কামরুজ্জামানের শিকার আত্মহত্যা ছিল মূলত দুটো জেলা, পূর্ব বর্ধমান এবং হুগলি। শিকার করার আগে কামরুজ্জামান ভালোভাবে রিসার্চ করত এলাকাটার বিষয়ে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে কিংবা এলাকার কোনো রিক্সাওয়ালা অথবা সবজিওয়ালার সঙ্গে ভাব পাতিয়ে সে জেনে নিত কোন বাড়ির পুরুষ কি কাজ করে। মূলত যেসব বাড়িতে দুপুর বিকেলে দিকে পুরুষরা বাড়ির বাইরে থাকে, সেই সব বাড়িগুলোকেই টার্গেট করত কামরুজ্জামান। তারপর শার্ট প্যান্ট পরে হাতে একটা ফাইল নিয়ে সে দুপুর বেলার দিকে হাজির হতো। টার্গেট করে রাখা ওই নির্দিষ্ট বাড়িটায় খুব স্বাভাবিকভাবেই বাড়ির মহিলাটি তখন বাড়িতে একা, তাই কামরুজ্জামান দরজায় নক করে তাকে বলতো, আমি বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে আসছি, মিটার চেক করব, দরজাটা খুলুন একবার। শার্ট প্যান্ট পরা একটা লোক এসে যদি বাড়ির মিটার চেক করতে চায়, খুব স্বাভাবিকভাবেই বাড়ির মহিলাটি তাকে বিশ্বাস করে দরজা খুলে দিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে। বাড়ির ভেতরে প্রবেশ করেই সোজা মিটারের কাছে চলে যেত কামরুজ্জামান, আর তারপর বাড়িতে একা থাকা মহিলাকে একটু জল খাওয়ানোর অনুরোধ করত। সে কামরুজ্জামানের অনুরোধ শুনে মহিলা সেই ঘরের ভেতর জল আনতে যেত। অমনি পিছন থেকে তার মাথায় একটা সরু লোহার রড দিয়ে সজোরে বাড়ি মারত কামরুজ্জামান। তারপর ওই আহত মহিলার গলায় লোহার চেন পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করত। এরপর আর কি, গোটা বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা যা থাকতো সব লুটে নিয়ে গা ঢাকা দিত কামরুজ্জামান। আর সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে ওই বাড়ির পুরুষটি দেখত মেঝেতে নিথর হয়ে পড়ে রয়েছে তার ভালোবাসার মানুষটা। একদম সেম কিলিং প্যাটার্ন ফলো করে একটার পর একটা খুন করা শুরু করে কামরুজ্জামান। কিন্তু সে এতটাই চালাক ছিল যে চুরি করা একটা গয়নায়ও সে কোথাও বিক্রি করতো না, বরং সেই গয়না বন্ধক দিত বিভিন্ন এলাকার 5-5টা জুয়েলারির দোকান থেকে। টাকা ধার নিয়েছিল সে। এইভাবেই ধীরে ধীরে পকেট মোটা হতে শুরু করে কামরুজ্জামানের। সে জ্যোতিষীর কথা অনুযায়ী একটা লাল রঙের বাইক কেনে, বাড়ির সামনে পাকা শৌচাগার তৈরি করে, বাড়ির পিছনের একটার অংশে ওই টাকা দিয়ে ঢালাইও দেয় কামরুজ্জামান। 2018 সালের অক্টোবর মাস থেকেই কোথাও চেয়ারম্যান আবার কোথাও মিটারম্যান হিসেবে নিজের তাণ্ডব চালানো শুরু করে কামরুজ্জামান। ক্রমেই বলাগড়, পান্ডুয়া এবং কালনা এলাকার গ্রাস হয়ে ওঠে। ফলে খুব স্বাভাবিকভাবেই পুলিশ ডিপার্টমেন্টকে চরম অস্বস্তির মধ্যে পড়তে হয়। কিন্তু সব রকমভাবে চেষ্টা করেও তারা কিছুতেই বাগিয়ে আনতে পারছিল না সিরিয়াল কিলার চেয়ারম্যানকে। আর ঠিক সেই সময়কালে কামরুজ্জামান এমন একটা ঘটনা ঘটায় যা আদালত পরে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসেস হিসেবে ঘোষণা করে। 30শে মে 2019 কাল ননসিংহের কোনো এলাকায় একটা বাড়ির আগে থেকেই টার্গেট করে রেখেছিল কামরুজ্জামান। 16 বছর বয়সে এক 10ম শ্রেণীর ছাত্রী এবং তার মা থাকতো ওই বাড়িতে। নাবালিকা মেয়েটির মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে যেত। বেশিরভাগ দিনেই দুপুরবেলায় মেয়েটি একাই থাকতো বাড়িতে। 30শে মে দুপুরবেলা মেয়েটার মা বেরিয়ে যাওয়ার কিছুটা বাদেই নিজের লাল বাইকটা নিয়ে বাড়ির সামনে উপস্থিত হয় কামরুজ্জামান। তারপর সেই একই প্যাটার্ন ফলো করে সে বাড়ির ভেতরে ঢোকে পরে, কিন্তু এবার প্রথম সেই মেয়েটিকে ধর্ষণ করে। তারপর মেয়েটির মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। এছাড়াও মেয়েটির ওপর মারধর, নানান পাশবিক অত্যাচার চালায় কামরুজ্জামান। কিন্তু মেয়েটিকে কে চেন দিয়ে খুন করার আগেই সে টের পায় পাশের বাড়ি থেকে কেউ মেয়েটির নাম ধরে ডাকছে। তাই ওই মেয়েটি রক্তাক্ত, অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায় কামরুজ্জামান। কিন্তু তারপর ওই নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলেও ওখানেই মৃত্যু হয় তার। এই ঘটনার বীভৎসতা দেখে আট ঘাট বেঁধে তদন্তে নামে পুলিশ। কারণ ততদিনে 6 মাসের মধ্যে 6টা একই প্যাটার্নে খুন হয়ে গেছে কালনা মহকুমায়। কিন্তু কিভাবে কামরুজ্জামানকে পাকড়াও করলো পুলিশ, এবার সেই গল্পটা শুনুন। জ্যোতিষে বিরাট বিশ্বাসী ছিল কামরুজ্জামান। জ্যোতিষের কথা মতো মুর্শিদাবাদ ছাড়া সব সময় ফিটফাট থাকা লাল রঙের বাইক কেনা,
লাল রঙের হেলমেট পরা, কারণ জ্যোতিষী বলেছিল লাল রং নাকি কামরুজ্জামানের জন্য শুভ লক্ষণ। কিন্তু সেই লাল রঙই কাল হয়ে দাঁড়ায় কামরুজ্জামানের জন্য। কেন, সেটা একটু মন দিয়ে শুনুন। কামরুজ্জামান যেদিন ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুন করতে গিয়েছিল, সেদিন ওই লাল রঙের বাইকটা বাড়ির বাইরে পার্ক করা ছিল। এরপর যখন কামরুজ্জামান ওই বাইকটা চেপে পালায়, তখন ওই নাবালিকার এক প্রতিবেশী সেটা দেখতে পায়। পুলিশের কাছে খবর যায় যে এই ঘটনাটা ঘটেছে। সে একটা লাল রঙের হেলমেট পরে এবং একটা লাল রঙের বাইক চালায়। এবার কামরুজ্জামান চাইলেই সেই বাইকটা বিক্রি করে হেলমেটটা বদলে ফেলতে পারত, কিন্তু ওই যে জ্যোতিষীর প্রতি অন্ধবিশ্বাস, তাই ওই লাল রঙের বাইক আর লাল রঙের হেলমেট পরেই ঘুরে বেড়াতে লাগলো কামরুজ্জামান। 2019 সালের 1 জুন পুলিশ ডিপার্টমেন্ট তরফ থেকে রাস্তায় থাকা সমস্ত ট্রাফিক পুলিশ এবং সিভিল ভলেন্টিয়ারদের অ্যালার্ট করে দেওয়া হলো যে লাল রঙের বাইক দেখলেই দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে এবং নাম্বার নোট করে দিতে। জুন মাসের 2 তারিখে বিকেলের দিকে ঠিক সেই নির্দেশ মেনেই রাস্তায় নাকা চেকিং করছিলেন অনির্বাণ ঘোষ এবং খোকন সাঁতরা নামক 2 জন সিভিক ভলেন্টিয়ার একটা লাল রঙের মোটর বাইককে দাঁড় করিয়ে তারা যখন নাম্বার নোট করছিল, ঠিক তখনই আর একটা লাল রঙের বাইক সেখান দিয়ে তড়িঘড়ি স্পিড বাড়িয়ে পালাতে যায়। কিন্তু ওই 2 সিভিক ভলেন্টিয়ার সেটা দেখে বাইক আরোহীকে তাড়া করলো। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকটা রাস্তায় আছাড় খায়। 2 সিভিক ভলেন্টিয়ার মিলে বাইক আরোহীকে গ্রেপ্তার করে আর তার ব্যাগ থেকে মেলে একটা লোহার রড এবং একটা লোহার চেন। তাহলে বুঝতেই পারছেন সিভিক ভলেন্টিয়ারের হাতে পাকড়া হওয়া এই ব্যক্তিটা আসলে কে। হ্যাঁ, ঠিক এভাবেই 2 জন সিভিক ভলেন্টিয়ার মিলে পাকড়াও করেছিল বাংলার অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার চেইনম্যান তথা কামরুজ্জামানকে। গ্রেপ্তার করার পর কামরুজ্জামান এর নিষ্ক্রিয়তা দেখে চমকে গিয়েছিল পুলিশ। পুলিশ জানায় নিজের কৃতকর্মের জন্য এক ফোঁটা অনুতপ্ত ছিল না কামরুজ্জামান, বরং পুলিশেরই হেফাজতের প্রথম দিন অন্যান্য বন্দীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করছিল। সে জেরায় একটার পর একটা খুন এবং ধর্ষণের অপরাধ ভীষণ নির্বিকারভাবেই স্বীকার করে নেয় কামরুজ্জামান। তদন্তকারীরা পর্যন্ত কামরুজ্জামানের এই নির্বিকার হাবভাব দেখে চমকে যান, কারণ সাধারণত অপরাধীদের মধ্যে যে ভয়, হতাশা, জেদ বা জেরায় কিছুই না বলতে চাওয়ার প্রবণতা থাকে, সেসব কিছুই ছিল না কামরুজ্জামানের মধ্যে। বরং সে বিস্তারিতভাবে জানিয়েছিল কিভাবে লোহার রড এবং চেন দিয়ে সে একটার পর একটা খুন করে বেড়াতো। এরপর মোট 15টা মামলার রুজু হয় কামরুজ্জামানের বিরুদ্ধে, যার মধ্যে 2টো খুন এবং ধর্ষণের মামলা 7টা, খুনের মামলা এবং 6টা অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা ছিল মোট 35 জন। সাক্ষী দেয় কামরুজ্জামানের বিরুদ্ধে এবং প্রায় 50টি নথি পেশ করা হয় আদালতের কাছে। এরপর ওই নাবালিকাকে খুন এবং ধর্ষণের মামলায় 2020 সালের জুলাই মাসে আদালত ফাঁসির সাজা শোনায় কামরুজ্জামানকে। এই ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর ওই মৃত নাবালিকার মা বলেছিলেন, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, অথচ কি নিষ্ঠুরভাবে খুন হলো আমার মেয়ে। কামরুজ্জামানের ফাঁসিই চেয়েছিলাম, এবার অনেক দিন পর একটু শান্তিতে ঘুমাতে পারবো। 2020 সালে কামরুজ্জামানের ফাঁসির সাজা ঘোষণা হলেও ভারতীয় আইন ব্যবস্থার যথাকালে পড়ে সেই ফাঁসি আজও হয়নি। বর্তমান জেলের অন্ধকারে দিন কাটছে চেয়ারম্যানের। কামরুজ্জামানের স্ত্রী জাহানারা বিবি ওই মামলার ট্রায়াল চলাকালীন বলেছিলেন, আমি বিশ্বাস করি না ও খুন করতে পারে। ওকে রাস্তা থেকে ধরে নিয়ে বিভিন্ন মামলায় ফাঁসিয়েছে পুলিশ। হয়তো জাহানারা বিবি আজও সেই কথা বিশ্বাস করেই দিন কাটাচ্ছে আর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে যাতে কামরুজ্জামানের ফাঁসিটা আটকানো যায়। তবে এই ঘটনাটা সম্পর্কে জানার পর থেকে আমার খারাপ লাগছে। কামরুজ্জামানের 2 ছেলে এবং 1 মেয়ে, ওই শিশুগুলো তো কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধেই বাবার করা পাপের সাজা ভুগতে হচ্ছে সন্তানদের। মাত্র 38 বছর বয়সে পুলিশের জালে ধরা পড়ে কামরুজ্জামান, আজ ওর হয়তো বয়স 43 থেকে 44 হবে। ফাঁসির সাজা এভাবে পিছাতে থাকলেও হয়তো জেলের অন্ধকারে আরও অনেকটা সময় কেটে যাবে ওর। কিন্তু ওই শিশুগুলোর সারাটা জীবন একজন সিরিয়াল কিলারের সন্তানের তকমা নিয়ে কাটাতেই হবে।
আসলে পাপ করার সময় মানুষ হয়তো সেই পাপের পরিণতির কথা ভাবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।